পৃথিবীর সব সম্পদ সমান ভাগে ভাগ করে দাও, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা অনেক বড়। সমস্যাটা এই হবে যে এক বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। এরকম একটি সরল কথা, এরকম একটি সুন্দর কথা কিভাবে সারা বিশ্বব্যাপী একটা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবে? তাহলে বন্ধু শোনো, পৃথিবীর সকল সম্পদ সমান ভাগে যদি ভাগ করে দাও, তাহলে প্রত্যেকে কতটুকু পাবে? একটু চিন্তা করে হিসেব করে বলো দেখি। যতটুকু পাবে প্রতিটি মানুষ, সেইটুকু নিয়ে সুখী থাকবে। আজকে যারা বঞ্চিত, ক্ষুধায় কাতর, অপরের অন্য মানুষের দয়ায় জীবন যাপন করে, যারা মানবেতর সাবস্ট্যান্ডার্ড জীবন যাপন করে, তারা সুখী থাকবে। সুখী থাকবে না কে? যারা প্রতিদিন নতুন ফ্যাশন, নতুন কাপড় পাল্টায়, নতুন নতুন গাড়িতে চলতে চায়, প্রতিদিন হলিডে, বিলাসবহুল লাক্সারি ইয়াট চড়তে চায়, যারা সকালবেলা লন্ডন গল্ফ খেলতে চায়, বিকেলবেলা আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ডিনার খেতে চায়, তারা তো ওই যে সম্পদটুকু, তা দিয়ে সন্তুষ্ট থাকবে না। ফলশ্রুতিটা কি? সে তার সমস্ত শক্তি দিয়ে সম্পদ সমান ভাগে ভাগ করে দেওয়ার ফর্মুলার বিরুদ্ধে দাঁড়াবে এবং পৃথিবীর সিংহভাগ অধিকাংশ সম্পদ তাদের হাতেই। স্বার্থপর সকল যুদ্ধাস্ত্র, সকল সেনাবাহিনী, পুলিশ বাহিনী, দলন করার যত শক্তি তাদের হাতে। তাহলে মজলুম নিঃস্ব প্রলেতারিয়েত সমান কি পাবে নিষ্ঠুর! কেন? আর সমান যদি ভাগ করে দেয়া হয়, তাহলে যেই অংশটুকু প্রত্যেকের ভাগে পড়ে, তাই তো তার চেয়ে কি এটা তার জন্য ভালো নয় যে কয়েক হাজার লোকের যা ভাগ পেয়েছে সেইটুকু তার কাছ থেকে ছিনিয়ে নাও, সেইটুকু ছিনিয়ে নিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে সম্পদ কেড়ে নিয়ে তার নিজের নামে লিখে ফেলা? স্টাবলিশমেন্ট শক্তি ব্যবহার করে তারা স্বার্থপর জন বিত্তশালী লোক হাজার লোকের অংশটুকু কেড়ে নিয়ে পৃথিবীতে রাজত্ব করে বেড়াবে। ভাগ্যের কি পরিহাস! যখন ভোট হয়, ডেমোক্রেসি কতদিন হলো হয়,
তখন সে তার কি নিষ্ঠুর। সম্পদের যত প্রয়োজন হ্যাঁ। ততটুকু ব্যবহার করে সেই মজলুম হ্যাঁ, মানুষের তখন ভোট কেড়ে নিয়ে যায় কিংবা কিনে নিয়ে যায়। মজলুম অবৈধভাবে ভোটার নিজেই হায়, জানে না নিজের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করে দিল তার নিজের অজান্তে। তাহলে এই অসম যুদ্ধ জয়ী হওয়ার উপায় কি? করণীয় কি? উপায় মোটেও কঠিন অসম্ভব কিছু নয় বন্ধু। মজলুমকে জাগ্রত বলুন। করে দেওয়া সহজ কাজ। মজলুমের জন্য তাহলে হলো না কেন? রক্ত দেওয়া প্রয়োজন নেই কে বন্ধু। দেবে? মজলুমকে সহজ। জানিয়ে দেওয়া, হ্যাঁ, কারো অনুরোধে তাহলে কয়েক কিভাবে? টাকায় ভোট দিয়ে ফেলো না। যদি বলো ভোট দেওয়া না দেওয়া কিছু তো যায় আসে না, ভোট তারা নিবেই। কে মিথ্যে বলবে? কথা বন্ধু। একথা আমরা ভাবি, হ্যাঁ, ভেবে ভেবে আমাদের পুরানো বস্তা পচা চলে বলে চিন্তা এবং বস্তা পচা তাই। ভবিষ্যৎবাণী করে বসে আছি যে না, এই কায়েমি স্বার্থবাদী এস্টাবলিশমেন্ট কখনো নাড়ানো যাবে না। তাহলে তার উদাহরণ এই তো কদিন আগেকার বাংলাদেশে দেখো। যেই তরুণকে ভেবেছিলে ছন্ন ছাড়া তাই তো ছেলে, মনে হয়। সারাদিন বলুন। মোবাইল টিপে গেম খেলে, আচ্ছা। রাত জেগে জেগে অবৈধ রিলেশনশিপ করে, হ্যাঁ, হ্যাঁ, মাদক নষ্ট খায়, হয়ে গিয়েছে। নষ্ট। তাদের কথা ভেবে দেখো, তারা বাবা মার কথা শোনে না সেই বলে এস্টাবলিশমেন্টকে থাকে। কিভাবে নাড়িয়ে দিল। কিভাবে? সেই কি ভাববো? হতভাগা মায়ে খেদানো বাপে তাড়ানো সমাজ ঘৃণা করে, ড্রাগ এডিক্টেড বলে কিংবা হ্যাঁ, আরো বহু কিছু দেখেছি। বলে, সেই সব জ্ঞানীগুণীদের সকল কথা মিথ্যা প্রমাণ করে দিয়ে তারা হ্যাঁ, সেনাবাহিনী, পুলিশ বলে। বাহিনী, জনগণের রক্ত শুষে খাওয়া একটি প্রশাসন, 15-20 হ্যাঁ, বছরের নষ্ট প্রশাসন, তাকে সরিয়ে দিয়ে কিভাবে বাংলাদেশকে একটা বিরাট আশার নদীর তীরে দাঁড় করিয়ে দিল, তা কি এই প্রমাণ করে না? মহাজ্ঞানীরা যত কিছু ভাবে, যা কিছু ভাবে, সেই মহাজ্ঞান তাদের মিরাকুলাস মাথায় বদ্ধ পুকুরের মতন করে তো। নষ্ট ধারণা হয়ে আছে। হুম, তার চিন্তা চেতনা 50 বছর আগেকার দুনিয়া, আজকের দুনিয়ার রিয়ালিটি বাস্তবতা তার মাথায় নেই। হ্যাঁ, ঠিক তাই। অতএব কয়েক বছর পড়াশোনা করে ডক্টরেট নেওয়া, মহাজ্ঞানী সেজে যাওয়া নেই তো। লোকদের কথা যখন সত্য ছিল তখন সত্য ছিল, এখন সেই পচা সেই সব ধারণা, বদ্ধ মূল ধারণা নিয়ে পৃথিবী চলবে না। তাদের কেউ এখন কেউ বাসি। প্রশাসনের সুবিধা খাওয়ার প্রত্যাশায় নষ্ট হয়ে গিয়েছে। তারা আত্মস্বার্থ চিন্তার ছাড়া আর কিছুই তাদের মাথায় নেই। তার উদাহরণ অনেক দেখো, আগে থেকে প্রশাসনের মন্ত্রীরা, প্রশাসনের রস খাওয়া কর্মকর্তা, নেই। রাজনৈতিক শক্তির লেজুর বৃত্তি করা ছাত্র সংগঠন, বিভিন্ন সুবিধাবাদী। অঙ্গ সংগঠন সব কিভাবে নষ্ট হয়ে গিয়ে একটা নষ্ট সিস্টেমের পিছনে দাঁড়ালো। কেউ কেন সংগঠন।
মুখোমুখি হলো না, কেউ কেন প্রতিবাদ করলো না? কারো কি প্রতিবাদ করার ক্ষমতা ছিল না? কাপুরুষ সেটা তারাই জানবে। কাপুরুষ কথা হলো, জীবনে কিছু অর্জন করার উদ্দেশ্যে কাপুরুষ। জ্ঞানী মহাজ্ঞানী কচি মানুষের চেয়ে বয়সে বড় সকল পিতামাতা বড় ভাই সকলের ধারণা যে হ্যাঁ। সময়ে সময়ে পুরানো হয়ে যায়। ইয়েস সকলে যে সময়ে সময়ে লোভে কিছু প্রাপ্তির আশায় নিজেকে বিক্রি করে দেয়, তার প্রমাণ চোখের সামনে আজ কি স্পষ্ট হলো না? সুতরাং বয়সে বড়, শিক্ষায় বড়, এসব কথা শুনে লাভ নেই। হয়েছে তো। এখন কথা হলো, তাহলে কি সকলকে অমান্য করে আমি অন্ধকারে আবেগে ঝাঁপিয়ে পড়ব? না, মোটেও তা নয়। তারুণ্যের ভিতরে যেই সচেতনতা, কনসাসনেস আছে, তাহলে তার উপর কিভাবে? আমাদের অবশ্যই বিশ্বাস, আস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাদের কথা হ্যাঁ সবসময় উড়িয়ে দেওয়া যায় না। যুগে যুগে অত্যাচার করতে করতে তারা সেটা দেখিয়েছে। রাজনৈতিক শক্তি, দিব না। গুরু মানুষেরা নষ্ট হয়ে যায়। নষ্ট হতে হতে তারা একটা সিন্ডিকেট বানিয়ে ফেলে এবং তারা নিজেদের কি চায় এমনকি সেটাও তারা জানে না। তারা এক নষ্ট বন্য কুত্তা বাহিনীর হাতে বন্দী হয়ে যায়। তাদেরকে থামানোর জন্য সুস্থ নতুন রক্ত দরকার। তখন তাদের সামনে তাদেরকে রুখে দাঁড়াবার জন্যে চাই কিছু সাহসী মানুষ। কারণ কিছু সাহসী মানুষের আত্মাহুতি ওইসব লোভী নষ্ট অত্যাচারী মানুষগুলোকে ভয় দেখিয়ে দেয়। এখন কথা হলো, তাহলে তো কিছু মানুষ বলি দিতে হবে। কিছু মানুষ যুগে যুগে জীবনটাকে বিসর্জন দিয়ে, জীবনটাকে অকালে লুটিয়ে দিয়ে তারপর মরে যাবে। মরে গিয়ে ওই সব খুনি কাপালিক রক্ত পিপাসু মানুষের মাংস খেকো প্রাণীগুলোকে থামিয়ে দেবে। এখন যখন ওই রক্ত পিপাসু মানুষ খেকো মানুষগুলা কিছু তাজা প্রাণ চায়, মানুষ চায়, কিছু রাজপথে কিছু লাশ চায়, লাশের পরিমাণ এরকম হবে যে কায়েমি স্বার্থবাদী এত লাশ অতিক্রম করে এত রক্তের সাগর পার হয়ে অপর পারে আর যাবার কোনো যানবাহন পাবে না, হেঁটে যেতে পারবে না, উড়ে যেতে পারবে না। উড়ে যাওয়ার মতন অত যানবাহন তাদের নেই। অতএব সময়ের, কালের এবং পৃথিবীর কোনো অংশে তারা আটক হয়ে যায়। সেই জন্য দরকার লাশ। সেই আটক, সেই বাদ বানাবার জন্যে দরকার লাশ, প্রয়োজন লাশ। এক নিয়তির অমোঘ বিধান। কিছু কচি লাশ, কিছু কচি রক্ত যুগে যুগে প্রয়োজন হয়ে দাঁড়ায়। এখন বুড়োদের কাছে যাও, লাশ চাই লাশ, রক্ত চাই রক্ত। বুড়ো কাপুরুষ হাবরা বলবে, আমি তো ডায়াবেটিস, হাই প্রেশার, অসুখ বিসুখে চিকিৎসাধীন, আমি পারবো না জান দিতে, রক্ত দিতে। তুমি ছুটে যাও সুখী বড়লোক ব্যবসায়ীর ঘরে। আমার ব্যবসায় আজকে লস,
আমি মানসিকভাবে বিধ্বস্ত, প্রস্তুত নই জান এবং রক্ত দিতে। এভাবে সকল সুখী মানুষেরা, প্রতিষ্ঠিত মানুষেরা, মেধাবী মানুষেরা, সকল ধানাই পানাই কাপুরুষেরা একে একে সকলে মিলে যা বলে দেবে তাহলে এই, মরতে আমি পারবো না, আমার জানের মায়া বড়, আমাকে আর যখন কিছুদিন বেঁচে থাকা প্রয়োজন, পৃথিবী ছেড়ে সে যেতে চায় না। তারপর রক্ত এবং প্রাণ, তাজা প্রাণ দেবার জন্যে দেশমাতৃকা বিবেক যখন স্কুল ছাত্র, কলেজ ছাত্র, সচেতন নাগরিক যারা জীবনের ভোগের জীবন শুরু করে নাই, তারা হিসেবটা করে ফেলবে। হিসেবটা তাদের হবে এই, আমার রক্ত এবং জীবনের বিনিময়ে আমার দেশ ও মাতৃকা মুক্তি পাবে। আমার মায়ের কান্না, আমার গায়ের রক্ত, আমার জীবন নাকি অত্যাচারী শোষণকারী রক্ত পিপাসু ঠেকানো কোনটা, তাদের দ্বিধা নেই। তারা ভাবে না সকালের নাস্তা, কোনটা বিকালে আগে লাঞ্চ খেলো কি খেলো না নেই, সে তাদের মাথায় নেই। বন্দুক আছে কি না আছে, চাকু আছে কি না আছে, অস্ত্র আছে কি না আছে, সেটুকু তারা ভাবলো না। সেটা মাথায় নেই। স্বাধীনতার পতাকার পট্টি বেঁধে, হাতে যা পেল লাঠি, ব্যাডমিন্টন র্যাকেট কিংবা ক্রিকেটের ব্যাট, তাই নিয়ে বের হয়ে গেল। মুখে তার বিপ্লবের বাণী, চোখে তার আগুন, মনে তার প্রত্যয় দেশমাতৃকা, দেশমাতৃকা। জান আমার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন, আমার সংসার করার স্বপ্ন, পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বপ্ন নিমেষে মন থেকে তার উড়ে যায়। বুক চিতিয়ে খোলা বুকে সে বলে, মার, গুলি মার। এবং সেই দিন দেখেছিলাম একজন শিল্পী গুলি মার, বলেছিলেন, এই নাও আমার ছেলে, মেরে ফেলো তাকে, চাই না তাকে। ভিতরে কতটুকু কষ্ট জমা থাকলে একজন বাপ ছেলেকে এভাবে কোরবানি দেয়, সেই অত্যাচারীদের জিজ্ঞেস করো। অত্যাচারীরা ছিল নারী, সুবিধাবাদী। তাদের হৃদয়ে জাতিকে কতগুলো বছর পর্যন্ত নিজের স্বজাতিকে এভাবে ধুকে ধুকে আয়নাঘরে বন্দি রেখে রেখে মারার সময় কখনো চিত্তে তাদের এতটুকু ভয় হয়নি, এ আমি কি করছি আমার স্বজাতির মানুষদের। এত বিজাতি, এ তো পাক আর্মি নয়, এ তো ব্রিটিশ আর্মি নয়, এটা আমার ট্যাক্সের টাকায় গড়া আমার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমার টাকায় গড়া প্রশাসন, কেন এভাবে স্বজাতিরে কণ্ঠরোধ করে, জবাই করে, বন্দি রেখে বছরের পর বছর
ক্ষেত্র বিশেষে 10-5 বছর এভাবে অত্যাচার করতে গেল। একটা তাদের নিজেদের জীবনকে উপভোগ্য করার জন্য তারা নিরীহ কিংবা ধরুন অপরাধী হোক সেই সব মানুষদেরকে ধরে নিয়ে তিলে তিলে তাদের আহাজারি কানে বিন্দুমাত্র দয়ার উদ্রেক করল না। তারা তো দৈত্য, মনস্টার, কিলার। তারা তো হিটলারের গেস্টাপো বাহিনী, তারা তো মানুষ হত্যাকারী। কিভাবে, কি কারণে তারা এত বড় মনস্টার হয়ে গেল? স্বজাতির মানুষের ঘাড়ে কিভাবে তারা চেপে বসলো? যে সেনাবাহিনী, যে পুলিশ বাহিনী বিদেশি শক্তির সামনে মশার মতন ফেউ হয়ে যায়, বিদেশি কোনো বাহিনীকে পরাজিত করার সাহস যে বাহিনীর নেই, সে বাহিনী কিভাবে স্বজাতির মানুষের, নিরপরাধ মানুষের ঘাড়ে এভাবে চেপে বসলো? কিভাবে মানুষকে আটকে রেখে বছরের পর বছর তার আহাজারি আকাশ বাতাসকে এইভাবে কাঁপিয়ে দিল, অথচ তাদের মনটা একটু কাঁপলো না। বছর তার আহাজারি সেই আকাশ বাতাস অসুর শক্তিকে দিল, চ্যালেঞ্জ করার জন্যে, মোকাবেলা করার জন্যে খুব বেশি কি কিছু প্রয়োজন ছিল? তা তো নয়। ছাত্র জনতার আন্দোলনে যে সকল মহাপবিত্র, নিষ্পাপ, অতি উদার, দয়ালু মানুষগুলি মারা গেল, তারা কজন ছিলেন? সে কজন মানুষ কেন রাজনৈতিক নেতা থেকে আসলো না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে আসলো না? কেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, মেধাবী, পেশাজীবী, বিসিএস ক্যাডার, পুলিশ বাহিনীর মেধাবী অফিসার, সেনাবাহিনীর মেধাবী, শিক্ষিত, সচেতন মানুষরা কেউ এগিয়ে এলো না? এ বড় বিস্ময়। জাতির সম্পদ উপভোগ করে মেধাবীরা, কায়েমি স্বার্থবাদীরা, বয়স্করা, রাজনৈতিক দলের নেতারা, শিক্ষকরা এভাবে জীবনে মত্ত হয়ে গেল। মানুষকে সংগঠিত করতে পারলো না। বুদ্ধিজীবীরা বিপ্লবের বাণী শোনালো না। মহাজ্ঞানীরা রোল মডেল বড় বড় কথা বলে বলে, যোগ করে করে দেখেছি, অনেক সভায় বক্তৃতা দিয়েছেন, অনেক বাণী চিরন্তনী শুনিয়েছেন। কারো মুখ থেকে ভুল ক্রমে এই কথাটি বের হলো না, দেশমাতৃকা সুস্থ নয়, দেশমাতৃকা মহা অন্যায়ভাবে 15 বৎসর যাবৎ এগিয়ে চলেছে, এটা ঠিক নয়, এটাকে বন্ধ করা প্রয়োজন। শিক্ষা আগে নয়, অত্যাচার বন্ধ আগে। জীবন যাপন, শান্তিময় জীবন যাপন আগে নয়, সম্ভবত নয়। এই অত্যাচার বন্ধ করা প্রয়োজন। কেন কেউ এই ডাকটুকু দিল না? তাহলে কি মেধাবী নিরপরাধ জনগণকে সচেতন করার দায়িত্বটুকু নিল না? তাদেরকে কি কারণে আমি এত রোল মডেল ভাবি? কেন তাদের পিছনে এত ভক্তি শ্রদ্ধা? মহাজ্ঞানী বুড়া হাবরা
লস্ট হয়ে গিয়েছে। দেশ এবং জাতিকে দেওয়ার কিছুই তার নেই। তার পিছনে দৌড়াদৌড়ি প্রয়োজন নাই। অনুপ্রেরণাকারী বক্তৃতা তার প্রয়োজন নেই। তার প্রয়োজন জনগণের সাথে টাচে থাকা। তার প্রয়োজন জনগণের কাছ থেকে শেখা। তার প্রয়োজন আজকে এই মুহূর্তে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হওয়া। তার চিন্তা চেতনা ভাবনা জীবনযাপনের সাথে নিজেকে মিলিয়ে দেওয়া। তা না করে সে জ্ঞানের কথা বড় বড় কথা মুখ দিয়ে বের করা দিতে শুরু করতে লাগলো। শিক্ষকের ভূমিকায় নিজেকে বসিয়ে ফেলল। তার চেয়ে অনেক বেশি শিক্ষিত জ্ঞানী সুন্দর কথা বলে রিক্সাওয়ালা, রাস্তার মানুষ, খেটে খাওয়া পরিশ্রান্ত মানুষ, যার পরিশ্রমে যার রক্তে বাংলাদেশ গড়া। তাদের কাছ থেকেই উচিত মহাজ্ঞানী রথী মহারথীদের শিক্ষা নেওয়া। রথী মহারথীরা শিক্ষা না নিয়ে শিক্ষা দিচ্ছে। রথী মহারথীরা 2 বছরের পিএইচডি ডক্টরেট করে ভাবছে মহাজ্ঞানী হয়েছে। আর রাস্তায় থাকা 50 বছরের মুটে রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার, তারা যে ডক্টরেট করলো, 50 বছরের যেই ডক্টরেট করলো, তার ভ্যালু কেন সোসাইটিতে নেই? একাডেমিক ক্যারিয়ার থেকে কয়েক বছরের লেখাপড়া করে তারা এত মহাজ্ঞানী কিভাবে হলো? আমরা কি জানি না এই মহাজ্ঞানীদের পিএইচডি ডক্টরেট সার্টিফিকেট যারা লেখে, যারা নাম্বার দেয়, তারা কিভাবে দেয়? অনেক ক্ষেত্রেই তারা করাপ্টেড। সার্টিফিকেট দেয় টাকার বিনিময়ে কিংবা আনুগত্যের বিনিময়ে কিংবা মেয়ে শিক্ষার্থী হলো তার দেহের বিনিময়ে। ওইসব সার্টিফিকেটের কত ভাগ নষ্ট, কত ভাগ সঠিক, সেই গবেষণাটুকু, সেই রিসার্চটুকু কেউ করে না কেন? কারণ তাহলে তো তাদের দগ্ধ ঘৃণিত বিজ্ঞ ব্যক্তিদের, বিশ্ববিদ্যালয়ের যারা নাকি পিএইচডি সার্টিফিকেট দেয়, তাদের গন্ধ, প্রতিগন্ধ বের হয়ে যাবে না? এই সিস্টেম মহা সিস্টেম, বিশ্বব্যাপী সিস্টেম। তার বিরুদ্ধে দাঁড়াবার মুরদ, ক্ষমতা কোনো শালার নেই। সকল শালা সেলফ সার্ভ হিউম্যান, আত্মস্বার্থ রক্ষাকারী মানুষ। কারো উপর বিশ্বাস রেখো না, কারো উপর লম্বা সময় ক্ষমতা দিয়ে বসে থেকো না। প্রধানমন্ত্রিত্ব, সেনাপতি, সেনাবাহিনী, অনির্দিষ্টকাল একই পদে বসিয়ে রেখো না। সংস্কার যদি করো তাহলে সেই সব কাজে, সেই সব চিন্তায় মনোনিবেশ করো। তা না হলে রক্ত দিতে হবে বারবার, ঘন ঘন। সিস্টেম পরিবর্তন করে, উন্নয়ন করে, সংস্কার করে যদি কিছু করো, তাহলে তার জীবন লংজিবিলিটি বা তার স্থায়িত্বকাল বেশি হবে। তাহলে প্রতি কয়েক বছর পর পর রক্ত দিতে হবে না। রক্ত দিতে হবে হয়তো আর লম্বা সময় পর পর, 50 বছর, 100 বছর, কিন্তু রক্ত দিতে হবে। মানুষ বিসরণশীল, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। একই
ঘটনার পুনরাবৃত্তি, একই ভুলের পুনরাবৃত্তি বাপ থেকে মেয়ে করে, মেয়ের থেকে তার ছেলে করে। তার শিকার হয় নিরপরাধ জনগণ। সংস্কার শুধু এক গ্রুপ মানুষে এক সময়ে করলো, তারপর ভুলে গেল, চলবে না। সংস্কার সম্পন্ন না করে, অর্ধ সম্পন্ন করে বিপ্লব থেমে গেলে, বিপ্লবের অকাল মৃত্যু ঘটে গেলে আবার রক্ত দিতে হবে। রক্ত দেওয়ার ফ্রিকোয়েন্সি, ঘন ঘন রক্ত দেওয়া, সেটাকে বন্ধ করতে চাইলে জাগ্রত জনতা, প্রতিদিন জাগ্রত, প্রতিদিন আন্দোলন, তাহলে প্রতিদিন আন্দোলন করে কায়েমি স্বার্থবাদী প্রতিষ্ঠিত হতে না দেওয়াই হবে রক্ত না দেওয়ার উপায়। প্রতিদিন আন্দোলন না করলে, তাহলে আন্দোলন না করার সময়টুকুতে নষ্ট মানুষেরা আবার ডানা মেলে ওঠে, ডানা গজায়, আবার জেগে ওঠে, আবার খায়। তারা জানে না তাদের এই নষ্টামির জন্য তার ওন, তার নিজের বাচ্চা কাচ্চা, নাতি নাতনিরাও সাফার করে। কিন্তু সে শুধু তার সময়ের কথাই ভাবে। তার মৃত্যুর পর নাতি নাতনি তারা যে একটা ভালো সিস্টেমের মধ্য দিয়ে বড় হবে, এই চিন্তা তাদের নেই। এই চিন্তা যদি তাদের থাকতো, তাহলে তারা নিজেরাও সংস্কার করত। তারা স্বজাতির ঘাড়ে চেপে খাওয়ার চিন্তা না করে রাজনৈতিক পদ্ধতিটাকে পাল্টিয়ে দেওয়ার চিন্তা করত। ওইসব মন্ত্রী, মিনিস্টার, শিক্ষিত সমাজ, ডক্টরেট সমাজ, তারা বৃহত্তর চিত্র তুলে ধরে না। বন্ধা বুদ্ধিজীবীরা আর এখন লিখে না। বুদ্ধিজীবীরা কীভাবে লিখবে? সব তো সার্টিফিকেটধারী বুদ্ধিজীবী। গঠনমূলক প্রাকৃতিক শিক্ষায়, আত্মশিক্ষায় কজন? তার হিসেব কিভাবে করব? কিন্তু মোট কথা, আন্দোলন প্রতিদিন, জাগ্রত জনতা প্রতিদিন। ঘুমিয়ে পড়া যাবে না। ঘুমিয়ে পড়ার ফল হবে শত বছরের দাসত্ব কিংবা হাজার মানুষের তাজা রক্ত। হাজার বছরের দাসত্ব, তাজা রক্ত, সবগুলাই কি অতিরিক্ত হয়ে গেল না জাতির জন্যে, মানব জাতির জন্যে? তার যদি করতে চাও প্রতিদিন আন্দোলন, প্রতিদিন জাগ্রত জনতার গান, সকল মানুষের সচেতনতা, একমাত্র উপায়। চা নাকি ভবিষ্যতের সংঘাত কমিয়ে দেবে? একমাস্তানের হুমকিতে ভয়ে হাজার মানুষ, লক্ষ মানুষ চুপ থাকে। তা হলো একটা বড় কারণ অত্যাচারীর জন্ম দেওয়ার মতন পরিবেশ। একমাস্তান চাঁদা চায়, আর ভালো ভালো মানুষরা চাঁদাটা দিয়ে দেয়। যারা নাকি চাঁদাটা দিয়ে দেয় তারা কম ক্রিমিনাল নয়। ঘুষ দিয়ে দেওয়া যেরকম অপরাধ, সেটা নাকি ঘুষ খাওয়ার সমান, সেরকম চাঁদাবাজকে চাঁদাটা দিয়ে ফেলা, জানের ভয়ে দিয়ে ফেলা, তার ব্যবস্থা না নিয়ে তার সাথে, চাঁদাবাজের সাথে সহজ সন্ধিতে মিলে যাওয়া,
তাকে উৎসাহিত করা হলো, তার ব্যবস্থা না নিয়ে তার হাতে টাকা পয়সা তুলে দেওয়া হলো, সে যাতে আরো অত্যাচার করতে পারে। তাহলে অত্যাচারের ফান্ড আসছে কোথা থেকে? আসছে কাপুরুষ শান্তিপ্রিয় মানুষ, যারা নাকি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, রক্ত দেখতে ভয় পায়, কোথা থেকে পিস্তল সামনে দেখলে অজ্ঞান হয়ে যায়। তারা তারা হলো মাস্তান সৃষ্টির, মাস্তানের ফান্ডিং করার পিস্তল সামনে প্রধান উপায়। হয়ে যায়। কাপুরুষ বারবার সমস্ত অশান্তির ফান্ডিং করে। সুতরাং কাপুরুষ হয়ে মাস্তানের ফান্ডিং, গডফাদারের ফান্ডিং বন্ধ করো। করে সচেতন জীবনে সচেতন মানুষের কাফেলায় প্রতিদিন সচেতনতার গান গাও, লিখে পথে রাস্তাঘাটে সকলের সাথে ডিসকাশন করে। কারো বয়ে ফিস ফিস হয়ে থেকে কথা বলে লাভ নেই, জজুবুরির ভয় দেখিয়ে লাভ নেই। শুধুমাত্র অন্য কাউকে দায়ী করে আমি তো এসবের জন্য দায়ী নেই বলে নিজের দায়িত্ব এড়ানোতে কোনো লাভ নেই। সকলের দায় আছে মাস্তান গডফাদার সৃষ্টির জন্যে। কেউ যদি দায় অস্বীকার করতে চায়, তার ফলশ্রুতি হবে এই, বারবার তাজা প্রাণ দিয়ে সেটাকে সাময়িকভাবে সরাতে হবে, আবার গজে উঠবে, আবার সরাতে হবে। এভাবে রক্তদান, মুক্তি প্রাপ্তি চলতে থাকবে। এই কি পৃথিবীর ভাগ্য? সে চিন্তা করার সময়। চিন্তা করো নতুন প্রজন্ম, চিন্তা করো, চিন্তা করো। পৃথিবীর সব সম্পদ সমান ভাগে ভাগ করে আর দাও। গতকাল তাহলে সমস্যাটা কি? এভাবে কয়েকজন মানুষের হাতে সমস্যাটা অনেক বড়। পুরো প্রজন্ম, পুরো জাতি সমস্যাটা এই হবে যে জিম্মি হয়ে থাকবে। এক কাঁদো বাঙালি, বিশ্বযুদ্ধ কাঁদো অঝরে বেঁধে কাঁদো। যাবে। কেঁদে সকল গ্লানি এরকম একটি দূর সরল করে কথা, দাও। এরকম একটি অশ্রু সুন্দর জলের কথা বন্যায় কিভাবে উড়িয়ে দাও, ঘুরিয়ে দাও সকল সারা অন্যায়। বিশ্বব্যাপী মজলুমের বিশ্বযুদ্ধ জয় হোক। বাঁধিয়ে দেবে। তাহলে বন্ধু শোনো, পৃথিবীর সকল সম্পদ সমান ভাগে যদি ভাগ করে